সেদিনের ল্যাংটা পোলা নাকি আমার বর, তার জন্য আমি বউ সেজে বসে আছি। আমার থেকে 6 বছরের জুনিয়র আমার বর, এইদিকে বিদ্যুৎ নেই, গরমে আমি অস্থির, ভাবলাম শাড়িটা চেঞ্জ করে নেই। তাই শাড়ি, ব্লাউজ, পেটিকোট খুলে 3 পিস পরব এমন টাইমে দরজা ঠেলে পিচ্ছিটা রুমে প্রবেশ করল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, অন্ধকারে হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। পিচ্ছিটা আমাকে এই অবস্থায় দেখে চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে যায়। এখন মনে মনে ভাবছি যদি বাহিরে গিয়ে সবাইকে বলে দেয় বউকে এই অবস্থায় দেখছি তাহলে কি বলবে মানুষজন। আমি তাড়াতাড়ি করে জামাকাপড় পরে রুম থেকেই দরজা দিয়ে বাহিরে উকি দেই, দেখি পিচ্ছি জামাইটা দাঁড়িয়ে আছে। যাক, বাঁচা গেল, বাবা পর্যন্ত যায়নি। আমি আর দেরি না করে শার্টের কলারটা ধরে রুমে নিয়ে আসি। বেচারা বারবার বলছে আপু আমারে ছাইরা দেন, আপু আমারে ছাইরা দেন। আমি চুপ। আপু কারে কস, আমি তোর বউ লাগি, নাম ধরে বল। বর আপনি আমার বড়, আপনাকে আপুই বলবো। আমি আরে গাধা, বউকে আপু বলতে হয় না, আমাকে আপু। তোর উপর প্লাস্টিকের ঠাডা পরব, সরি তোমাকে তুই বলে ফেলছি। বর তাহলে বউ আপু বলে ডাকি। আমি চুপ, শুনে হাসি পাচ্ছে। শুধু ঋতু বলে ডাকবে কেমন? বর ঋতু আপু। ঋতু আবার রেগে, অনলি ঋতু ঋতু। বর রাগ দেখান কেন, ভালোভাবে বললে কি হয়? ঋতু ওরে আমার গুলুমুলু জামাই, ঋতু ঋতু বলে ডাকবা কেমন? বর আপনি আমাকে খেপাচ্ছেন কেন? ঋতু কি? বর স্কুলে থাকতে আমার এক বান্ধবী খেপাতো, আর আপনিও। ঋতু এই পিচ্ছি শালাটাকে নিয়ে পড়লাম মহা যন্ত্রণায়। বরের নাম মোহাম্মদ নীল মাহমুদ, বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু নীলের বাবা মা কেউ বেঁচে নেই। একটি সড়ক দুর্ঘটনায় উনারা দুজনেই মারা যায় প্রায় 1 বছর আগে। এতদিন নীল তার দাদুর কাছে ছিল, কিন্তু দাদু একদিন ভালো থাকলে 7 দিন অসুস্থ থাকে। নীলের শক্তপোক্ত একটা সাপোর্ট দরকার যে নীলকে আগলে রাখবে, চারিদিকে শত্রুর অভাব নেই। আমার বাবা রহিম চৌধুরী ছিলেন নীলের বাবার খুব ভালো বন্ধু। তাই তো তার বন্ধুর ছেলের জন্য নিজের মেয়ের এমন অবস্থা। কিন্তু ঋতুর মাথায় একটা জিনিস কিছুতেই ঠুকছে না, সেটা নীলের বাবা এত ছোট একটা কোম্পানির মালিক, কিন্তু বাড়ি দেখে মনে হয় কোটি কোটি টাকার মালিক। যাই হোক, এই সব ভেবে আমার লাভ কি? তো পিচ্ছি ছেলেটা খাটের একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়ল। ঋতু মনে মনে, হাইরে কপাল আমার, বাসর রাতে নতুন জামাই নতুন বউ রেখে ঘুমাচ্ছে। ঋতুও শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। অনেকক্ষণ হয়ে গেল, ঘুমের কোন নাম গন্ধ নেই। এদিকে নীল নাক ডেকে ঘুমাচ্ছে। ঋতু এই শুনছ? এই ডাকের কোনো সাড়া বা শব্দ নেই। আমি যে ডাকছি তার কোনো খেয়াল নেই। ঋতু বিরক্ত হয়ে নীলের পাছায় দিল এক লাথি। নীল গড়িয়ে খাটের নিচে পড়ে গেল আর হাউমাউ করে চেঁচিয়ে উঠল। নীল, এটা কি হলো? আপনি আমাকে লাথি দিলেন কেন? ঋতু, আমি ডাকলাম শুনলে না কেন? আচ্ছা তুমি দেখতে বোকার মতো, কিন্তু তোমাকে বোকা মনে হয় না কেন? নীল এই কথা বলার আপনি আমার ঘুম ভাঙ্গালেন। ঋতু, না, আমার ঘুম আসছে না, চল লুডু খেলি, তোমার ফোনে লুডু আছে না? নীল, না, আমার ফোনে লুডু ফুডু নেই। রেগে ঋতু, পিচ্ছি পোলার রাগ কত, আমার ফোনে আছে। ঋতু ফোনটা বুকে ব্লাউজের নিচে রাখছিল, ফোন বের করা দেখে নীল হা করে তাকিয়ে আছে। ঋতু, এই গাধা, এইভাবে তাকিয়ে আছো কেন? নীল, এত বড় মোবাইল কেমনে ছিল ওইখানে? ঋতু চুপ। ঋতু আর নীল লুডু খেলা শুরু করল। এমন সময় দরজায় ঠক ঠক, এত রাতে কে আসলো? ঋতু উঠে দরজা খুলে দেয়। দরজায় দাঁড়িয়ে আছে একদল পুলিশ। ঋতু মোটেও ভয় পায় নেই, পিছনে থাকা নীল ভয় পেয়ে যায়। ঋতু ভয় পাই নাই, কারণ ঋতু নিজেই পুলিশ। ঋতু, এত রাতে আপনারা?
পুলিশ আপনি কে? ঋতু আমি এই বাড়ির বউ। পুলিশ আমাদের নীল মাহমুদকে দরকার, আমাদের সাথে থানায় যেতে হবে। ঋতু সকালে যাবে, এখন আপনারা আসতে পারেন। বলে ঋতু দরজা দিতে যাবে, কিন্তু পুলিশ দরজায় লাথি মারে। ঋতুর রাগ হয়, কিন্তু পুলিশ জানে না ঋতুকে। কিন্তু রাগকে কন্ট্রোল করে বলে ড্রয়িং রুমে অপেক্ষা করেন, আমি নীলকে নিয়ে আসছি। বাকি গল্প পেতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিন। পুলিশ গিয়ে বসে আছে ড্রয়িং রুমে, পুলিশ ভাবছে হয়তো কিছু দিবে। কিন্তু ঋতু 5 মিনিট পর বের হয়। ঋতু সোফায় বসতেই একজনের ফোনে কল আসে। ফোন কেটে দিয়েই ঋতু গিয়ে বলে, সরি ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে। আপনি স্যারকে বলে দেন চাকরিটা যেন থাকে। প্লিজ ম্যাম বলতে বলতে পা ধরে ফেলে ঋতুর। ঋতু বলে আচ্ছা ঠিক আছে, যান এবার। ঋতু পরের দিন সকালে নীলকে নিয়ে থানায় যায়। ওসি আকবর বললেন, আমি যা জানি না নীল আপনার কি হয়, কিন্তু একটা কথা বলতে হচ্ছে, আমাদের ডিবি পুলিশের তথ্য অনুযায়ী নীলের বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যায়নি, তাদের হত্যা করা হয়েছে। ঋতু তার জন্য নীলকে কেন অ্যারেস্ট করবেন? ওসি দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের সোর্সের ইনফরমেশন অনুযায়ী নীল তার বাবা মাকে হত্যা করেছে। নীল তার নিজের বাবা মাকে হত্যা করেছে। কথাটা শুনে ঋতু 16 বোল্ডের শোক খায়। এটা কি করে সম্ভব? ঋতু ওসি সাহেবকে বললেন, আপনার কোথাও ভুল হচ্ছে, বলতে আপনার সোর্সের কোথাও ভুল হচ্ছে। ওসি নো, উত্তেজিত হয়ে। ঋতু আপনি এত সিউর হয়ে বলছেন কিভাবে? ওসি কারণ আমার সোর্সগুলো অনেক পুরনো আর বিশ্বস্ত, আমি তাদের খুব ভালোভাবে জিজ্ঞেস করেছি, তাদের একটা কথাই। ঋতু আচ্ছা কিভাবে কি হয়েছে বলা যাবে? ওসি সরি ম্যাম, আমাদের প্রাইভেসি বলতে তো কিছু আছে, আর আপনি আসামি পক্ষ, আপনি তো নিজেও পুলিশ জানেন। ঋতু ওকে, কিন্তু নীলকে রেখে গেলাম গায়ে যেন ফুলের টোকাও না পড়ে। ঋতু যখন নীলকে রেখে আসছিল তখন নীল ঋতুর 3 পিসের ওড়না টেনে ধরে ছিল বাচ্চাদের মতো। আর এই প্রথম কারো জন্য ঋতু চোখের পানি ফেলে। তখন ঋতু নীলের হাত ধরে বলে, প্লিজ একটু কষ্ট করে থাকো, আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বের করে নিব। ঋতু চলে গেল নীলের জন্য খুব কষ্ট হচ্ছে ঋতুর। বাসায় যেতেই নীলের দাদা বলল, পুলিশ নীলকে মারবে না তো? ঋতু না দাদা ভাই, কিচ্ছু করবে না, সব ঠিক হয়ে যাবে। বিয়ে হয়েছে কাল, কিন্তু আজ জামাই জেলে। হঠাৎ ঋতুর মাথার টনক নড়ে। পুলিশ তো এমনি এমনি ধরতে আসেনি, কিছু তো একটা আছে। আচ্ছা নীলের বোকা চেহারার আড়ালে অন্য কিছু নাই তো? তখনই ঋতু নীলের বাবা মায়ের রুমে গেল আর নীল সম্পর্কে তথ্য খুঁজতে লাগল। কিন্তু নীল সম্পর্কিত কোনো তথ্য নেই। তারপর মনে পড়ল নীলের ল্যাপটপ আর ফোনের কথা। ল্যাপটপ অন করতেই পাসওয়ার্ড যাচ্ছে, যা নীল ছাড়া আর কেউ জানে না। তারপর ফোন হাতে নিল, কিন্তু সেই একই অবস্থা, গাসওয়া দেওয়া। ঋতু আবার ভাবল নিজের বাবা মাকে কেউ কেন মারবে, এইটা ভেবে ঋতু বোকা বনে গেল। এই সব ফালতু চিন্তা বাদ দিয়ে ঋতু রান্না বসালো দুপুরের জন্য। নীলকে খাবার দিতে হবে, আর যেভাবেই হোক রাতের মধ্যে নীলকে ছাড়িয়ে আনতে হবে। রান্না করছে এমন সময় পাশের বাসার এক আন্টি তার ছেলেকে বোকা দিচ্ছে, স্কুল ফাঁকি দেওয়া তাই না? এই সব বলছে স্কুল ফাঁকি কমন একটা জিনিস, ঋতুও কম দেয়নি, তাই পুরনো কথা মনে পড়তেই ঋতুর ঠোঁটের কোণে হাসি জ্বলে ওঠে। কিন্তু মুহূর্তেই আবার হাসি নিভে যায়। স্কুল ফাঁকির কথা মনে হতেই নীলের কলেজের কথা মনে পড়ে, সেখান থেকে নীল সম্পর্কিত তথ্য নেওয়া আর পাওয়া যাবে। ঋতু এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বের হয় নীলের কলেজের উদ্দেশ্য। ঋতু চলে যায় সরাসরি প্রিন্সিপালের রুমে, দরজায় দাঁড়িয়ে। ঋতু মে আই কামিং স্যার? প্রিন্সিপাল ইয়েস কামিং। প্রিন্সিপাল হু আর ইউ? ঋতু আমি ঋতু, একটা ইনফরমেশন জানার ছিল, প্লিজ দয়া করে বলবেন।
প্রি কি ইনফরমেশন আপনার বাচ্চা সম্পর্কে জানতে চান? নাম কি? কোনো ক্লাস নাকি ইয়ার? ঋতু আমার বাচ্চা না, আমি যা জানতে চাই মোহাম্মদ নীল মাহমুদ ইন্টার দ্বিতীয় বর্ষের। প্রি সরি ম্যাম, আরেকজনের বাচ্চার ইনফরমেশন দেওয়ার অনুমতি নেই। ঋতু কেন? প্রি আপনি তো কিডন্যাপার হতে পারেন। ঋতু নো, আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? প্রি দেখেন মিস ঋতু, আপনি যেই হন সরি বলতে পারবো না, আর এখানে নীল একটা না অনেক নীল আছে। ঋতু ফোন থেকে নীলের একটা ছবি দেখিয়ে বলল, এই ছেলের ইনফরমেশন। প্রিন্সিপাল চশমা ঠিক করে বলল, না এই ছেলে আমাদের স্কুল বা কলেজের না। প্রিন্সিপাল তখন তার পিএসকে ডাকলেন দেখার জন্য, কিন্তু উনিও চিনলেন আর বললেন, একে আমরা কোনো দিন দেখি নাই। একে সব স্যারকে দেখানো হলো কিন্তু কেউ বলতে পারল না। এইবার ঋতুর মাথা ঘুরতে লাগলো, আসলে হচ্ছেটা কি? এই সব কি আমার সাথে হওয়ার ছিল? আসলে নীলটা তাহলে কে? ঋতু এবার এটাও ভাবল হয়তো প্রিন্সিপাল লুকাচ্ছে, বলতে চায় না। কিন্তু ঋতুর মনে প্রশ্ন এমন কেন করবে? একবার ভাবল নীলকে জিজ্ঞেস করব, কিন্তু জিজ্ঞেস করা কি ঠিক হবে? এই সব ভাবতে ভাবতে কলেজ থেকে বের হল। বাসায় গিয়ে খাবার নিয়ে থানায় গেল। নীল বসে আছে জেলের ভিতর। নীলকে চুপচাপ বসে থাকতে দেখে ঋতু দৌড়ে গেল, কিন্তু মাঝখানে 14 শিকের বেড়া থাকায় জড়িয়ে ধরতে পারল না। কিন্তু নীল ঋতুর দিকে তাকাল না। ঋতু নীলকে ডাক দিল, ঋতু নীল নীল, আমি এসেছি। মুখে ছোট হাসি। নীল মাথা তুলে তাকায় ঋতুর দিকে। নীলকে দেখে ঋতুর হাসিটুকু উড়ে যায়, কারণ নীলের মুখে ক্ষত কয়েক জায়গায়, চশমার কাঁচটা ফেটে গেছে। ঋতু নিজের রাগটা কন্ট্রোল করে পেরে ওসির নাম ধরেই ডাকলেন, ঋতু আকবর আকবর। ওসি ওয়েট মিস ঋতু, আমি জানি আপনি এমন করবেন, কিন্তু ভুলে যাবেন না এটা আপনার থানা না আমার থানা, বেশি কথা বলে এরেস্ট করতে বাধ্য হব। ঋতু চুপ। ওসি ম্যাডামকে রিপোর্টটা দেখা। এটা একটা মেডিকেল রিপোর্ট। ঋতু রিপোর্ট হাতে নিয়ে চমকে যায়, যা বিশ্বাসযোগ্য না। নীলের শরীরে নীল রক্ত। রিপোর্টটা দেখে চমকে যায় ঋতু। মানে বিশ্বাস হচ্ছে না। ঋতু আধো হাসি দিয়ে বললেন, ওসি আকবরকে আমাকে কি বোকা মনে হয় কোনো দিক থেকে? ওসি দেখেন মিস ঋতু, প্রথম যখন নীলের শরীর থেকে নীল রক্ত বের হতে দেখলাম তখন আমারও বোকা হয়ে গিয়েছিলাম, কিন্তু ডক্টর রায়ের কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। আপনার বিশ্বাস না হলে মেরে আবার রক্ত বের করে দেখাব। ঋতু কথাটা খুব কষ্টে হজম করে বললেন, না তার দরকার নেই। ওসি এবার আসতে পারেন মিস ঋতু। ঋতু আমি কখন যাব আসব সেটা আপনার বলতে হবে না। ওসি আপনার তো দেখি দেমাগ কম না, ইচ্ছে করলে এখনই তা মাটির সাথে। ঋতু আচ্ছা, আপনার কি ছেঁড়া জুতা দিয়ে মাইর খাওয়ার শখ হয়েছে নাকি নতুন জুতা দিয়ে? ওসি আকবর রেগে দাঁড়িয়ে গেলেন আর বললেন, মুখ সামলে কথা বলুন, না হলে ভুলে যাব। ঋতু আপনাকে ভুলে যেতে হবে না, আপনাকে ভুলিয়ে দিব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বলে ঋতু থানা থেকে বের হয়ে গেল। নীল থানায় ঋতু কি করবে বুঝতে পারছে না। থানায় ফোন করে ছুটি বাতিল করল। ঋতুর হাতে লাল টকটকে মেহেদি এখনো শুকায়নি, আর ডিউটিতে জয়েন করতে হচ্ছে। ঋতু নীলের দাদুর কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি গেল। গিয়ে আগে ঋতুর বাবাকে জিজ্ঞেস করল, বাবা তুমি আমাকে একটা কথা বলো তো। বাবা হুম কি? ঋতু তুমি নীলের বাবাকে কত বছর ধরে চিনো? বাবা নীলের বাবা আমার ছোটবেলার বন্ধু, কিন্তু দুঃখ একটাই, সেটা হলো আমার বন্ধুকে শেষবেলায় দেখতে পারলাম না। ঋতু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, দেখতে পারো নাই মানে? বাবা দেখতে পারি নাই মানে নীল আর ওর দাদু এই এলাকায় নতুন আসছে মাত্র 4 মাস আগে। ঋতু ওহ মাই গড, বাবা এই ভুল তুমি কিভাবে করলে?
বাবা কেন রেমা, আমি কি ভুল করলাম? ঋতু, তুমি চিনো না জানো না আর আমাকে বিয়ে দিয়ে দিলে। বাবা, নীলের বাবা, আমার বন্ধু, কি চিনব জানব? ঋতু, দেখো বাবা, নীল ইন্টারে পড়ে না, ওর কলেজ থেকে যা জেনেছি। আর নীল সাধারণ কোনো মানুষ নয়। বাবা, মানে কি বলছিস তুই? নীল সাধারণ না তো কি? ঋতু, নীলের ব্লাড হচ্ছে ব্লু ব্লাড। বাবা, কি বলিস? ঋতু, হুম। আর আমাকে নীল সম্পর্কে জানতেই হবে। আমি আজকেই থানায় জয়েন করছি। আমি এখন থানায় যাব। বাই বাবা, বলে বের হয়ে পড়ল ঋতু। বাসায় বসে থাকলে তো আর নীলকে ছাড়ানো যাবে না। চাইলেই 5 মিনিটের মধ্যে নীলকে ছাড়াতে পারি, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা আছে, তাই অসৎ পন্থায় যেতে চাই না। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা ধরে নীলের থানায় পোস্টিং নিল ঋতু, আর ওসি আকবরের ট্রান্সফার করেই যাচ্ছেন ওই থানায়। পরের দিন থানায় জয়েন করে ঋতু। কিন্তু দুর্ভাগ্যবশত নীলের কেসটা নিজের হাতে নিতে পারে না ওসি আকবর। এমন চাল ছেলে গেছে, ঋতুর হাতে কেস নিতে পারছে না। আর সেদিন থানায় গিয়ে শুনে তাকে আরও 15 দিন পর জয়েন করতে হবে কোনো এক কারণে। ঋতু আবার হতাশ হয়ে বাসায় ফিরে আসে, বাড়ি বলতে শ্বশুর বাড়ি কাছে হওয়ায়। কিন্তু দুঃখের কথা হলো নীলের দাদু বাড়ি থেকে হাওয়া মানে নিখোঁজ পাওয়া যাচ্ছে না। এইবার ঋতুর সন্দেহ 100তে 100 মিলে গেল। এই সব নীলের সাজানো নাটক, কিন্তু কোথা থেকে কি হয়েছে বোঝা যাচ্ছে না। ঋতু পুরো বাড়ি খুঁজতে লাগলো, যদি কোনো ক্লু পাওয়া যায় নীলের আসলে নীলকে কি চায়। এমন সময় বাহিরে থেকে গুলির আওয়াজ আসে, 6 বার শুট করে জানালা দিয়ে। কিন্তু ভাগ্য ভালো, ঋতু তখন আলমারির পিছনে ছিল, তাই গুলি লাগে না। কিন্তু না হলে খবর হয়ে যেত ঋতুর। গুলি থামতেই ঋতু নিজের পিস্তলটা বের করে তাক করে একটি গুলি ছুড়তেই দুজন লোক বাইকে চেপে পালিয়ে যায়। লোক দুটো হেলমেট পরা ছিল। পরের দিন সকালবেলা ঋতু নীলের জন্য খাবার নিয়ে যায়। নীলকে আজ অন্যরকম লাগছে। নীল এই প্রথম ঋতুর নাম ধরে বলল, নীল, ঋতু তুমি ঠিক আছো তো? ঋতু, হুম আমি ঠিক আছি, কিন্তু বলতে চেয়ে ঋতু আর কিছু বলল না। এই দিকে নীলের দাদুকে পাওয়া যাচ্ছে না, সেটা নীলকে বলল না। কারণ ঋতু জেনে গেছে এই আসল নীল না, আমার সামনে জেলে যে আছে নীল রূপী অন্য কেউ। কিন্তু কে তা? থানার নতুন ইনচার্জ শামসুল হক সাহেব ঋতুকে জানালেন আসামি নীল মাঝে মাঝে জেল হাজত থেকে হঠাৎ গায়েব হয়ে যায়। উনি কি অদৃশ্য হওয়ার মন্ত্র জানে নাকি? ইনচার্জের কথায় ঋতু একটু ভাবনার জগতে চলে যায়। এটা কি বলল, একটা মানুষ কি করে আবার অদৃশ্য হয়ে যায়? নাকি আমার সাথে মজা করছে? কিন্তু একজন ওসি কেন মজা করবে? ওসি শামসুল হক সাহেবের ডাকে ঋতু ভাবনার জগৎ থেকে ফিরে আসে। ভাবনার জগৎ থেকে ফিরে একবার নীলের দিকে চোখ বুলায়। নীলের দিকে তাকিয়ে ভাবছে, এই বোকা ছেলের দ্বারা এমন কোনো কিছু করা কি সম্ভব? অতিরিক্ত ভাবনা আর কিছু মানুষের চক্রান্তের ফাঁদে পড়ছি না তো? আবার তো নীলের চারদিকে শত্রুর অভাব নেই। নীল ঋতুকে ডাকল, নীল, আমাকে এখান থেকে বের করবে কবে? আমার এখানে একদম ভালো লাগে না। ঋতু, খুব তাড়াতাড়ি বের করব। নীল, আচ্ছা দাদু কেমন আছে? সে আসে না কেন আমাকে দেখতে? ঋতু একটু অসুস্থ আছেন, মিথ্যা বলল। নীল, আচ্ছা আমি কি অপরাধ করছি যার জন্য আমাকে এখানে আটকে রাখছে, আবার মারে? ঋতু, আমি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি বের করব তোমাকে, তুমি একদম টেনশন করো না। বলে ঋতু থানা থেকে বের হলো। ঋতুকে বারবার একটা জিনিস ভাবিয়ে তুলেছে, নীল কিভাবে জেল থেকে অদৃশ্য হয়ে যাবে। ঋতু বাসায় গিয়ে টিভি ছেড়ে দেশের একটু খবর নিচ্ছিল, কিন্তু ভালো লাগছিল না, বারবার চ্যানেল চেঞ্জ করছিল। একটা মুভির দৃশ্যে ঋতুর চোখটা আটকে গেল। সেটা হলো একটি নেতার আলাদা একটি গোপন কক্ষ খুঁজে পায় পুলিশ, যেখানে সেই নেতা তার অবৈধ কাজকর্ম করে থাকে। সেই রুমের তল্লাশি নিয়ে পুলিশ অনেক কিছু পায়। ঋতুর মাথায় তখন একটা চিন্তা আসে।
এই বাড়িতে এমন আলাদা কিছু নাই তো? সেটা ভেবে ঋতু অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বসে পড়ে একটু জিরিয়ে নেওয়ার জন্য সোফায় মাথা হেলান দিয়ে বসে আছে। ঋতু হঠাৎ ফোনটা বের করে ইবু স্যার। কে ফোন দেয়? ঋতু ভাবল একটু অপরাধীদের আতুর ঘর দিয়ে খোঁজ খবর নিয়ে আসা যাক। তাই একা বের হওয়া ঠিক হবে না, ইবু স্যারকে নিয়ে যাওয়া যাক। ইবু স্যার হচ্ছে ঋতুর প্রেমে একসময় দেওয়ানা ছিল, এখন আপাতত উনি বিয়ে করে ঘর সংসার করছে। কিন্তু ইবু স্যার ফোনটা রিসিভ করল না। তাই একটা মেসেজ করল, আমি অমুকখানে যাচ্ছি, সময় মতো এসে পড়বেন। তখন প্রায় সন্ধ্যা নেমে আসছে বাহিরে, আবার বৃষ্টি হচ্ছে। রেইনকোট গায়ে চাপিয়ে বের হয়ে পড়ল ঋতু। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছে, পিচ ঢালা রাস্তায় গাড়ির হেডলাইটের আলো পড়ে চকচক করছে। আবার কোথাও কোথাও তো পানি জমে আছে, জমে থাকা পানির উপর দিয়ে গাড়ির চাকা আসে, তখন ঋতুকে লাফ দিয়ে সরে যেতে হয় না, গায়ের উপর পানি আসবে। আমার মনে গাড়ির ড্রাইভারগুলো ইচ্ছে করে আমাকে পানি দিচ্ছে। হাঁটতে হাঁটতে চলে গেল নিজের গন্তব্যে। ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না, এদিকে ইবু স্যার আসেনি। এই বৃষ্টির মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? পাশেই ছিল মা রেস্তোরাঁ খাওয়ার হোটেল। এই বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি আর ডিম ভাজির সুগন্ধে আশেপাশে ছড়িয়ে পড়েছে। এমন প্রিয় খাবার রেখে কেমনে দাঁড়িয়ে থাকা যায়? তাই ঋতু লোভ সামলাতে না পেরে ভিতরে প্রবেশ করে। কিন্তু তখন বিদ্যুৎ ছিল না, প্রতিটি টেবিলে ছিল একটি করে মোমবাতি। বেশ চমৎকারই লাগছিল। ঋতু গিয়ে বসে পড়ল এক কোণের টেবিলে, আর গরম গরম প্রিয় খাবারগুলো অর্ডার করল। কিন্তু ভয় হল। এলাকাটি সন্ত্রাসীদের আতুর ঘর, মনে হয় প্রতিদিন হোটেলটিতে কিছু বখাটে ছেলে পেলে বসে থাকে, আজও আছে। এই অসময়ে মেয়ে মানুষ দেখে ছেলেগুলো আস্তে আস্তে ঋতুর টেবিলের দিকে যেতে থাকে। কিন্তু ঋতু মন দিয়ে তার প্রিয় খাবারগুলো খাচ্ছে। কিন্তু হোটেল যে কখন জনশূন্য হয়ে গেছে তা ঋতু খেয়ালই করেনি। ঋতু পানির বোতল চাইতে গিয়ে তাকিয়ে দেখে কিছু ছেলে বসে আছে। একসাথে ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে নেশাপানি খায়। কিন্তু একটু দূরেই একজন কালো পোশাক পরা মুখ দেখা যাচ্ছে না। কাটা চামচ দিয়ে কিছু খাচ্ছে, কারণ শব্দ শুনে বোঝা যাচ্ছে। ঋতুর মনে পুরো ভয়, ইবু স্যার কি এখনো আমার মেসেজ পায়নি? ভয় হচ্ছে খুব। এমন সময় বখাটে একটি ছেলে এসে খপ করে ধরে বলল, চলো মামুনি, এবার আমাদের খাওয়াবে, বলে টান দিতেই হাতির মতো বিশাল পা দিয়ে ছেলেটির বুকে লাথি মারে। ছেলেটি গিয়ে পড়ে বাকি বখাটেদের সামনে, তাকিয়ে দেখে বুকের হাড়গুলো পিঠের সাথে লেগে গেছে। ঋতু দেখল পাশের টেবিলে বসা সেই লোক, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। লোকটি বুখাটেদের দিকে এগিয়ে যেতেই বিদ্যুৎ চলে আসে, ফলে ছেলেগুলো লোকটিকে দেখে ফেলে আর বসো বসো বলে পায়ে পড়ে যায়। লোকটি এক হাত উঁচু করে 4 আঙুল মুষ্টি করে, আবার খোলে। হোটেলের মালিক বুঝে লাইট অফ করতে বলল, আবার অন। লাইট অফ, কিন্তু ঋতু দেখতে পেল না। কিন্তু লাইট অন করতেই লোকটি আর নেই। শুনশান রাস্তায় ঋতু আবার বের হল। রাস্তায় এখন আর মানুষ চলাচল নেই বললেই চলে। ইবু স্যারটা জানি কেমন আসলো না কেন। বলতে বলতেই সামনে এসে পড়ে ইবু স্যার। ইবু কেমন আছো? ঋতু মনে মনে, কেমন আছো মারাইও না, একটু আগে বিপদে পড়ছিলাম। ইবু কি ব্যাপার, কথা বলছো না কেন? ঋতু জি ভালো, আপনি? ইবু হুম ভালো। হঠাৎ এই এলাকায় কেন, কোনো ইনফরমেশন দরকার নাকি? ঋতু তা তো দরকারি, কিন্তু খুব জরুরি। ইবু ও আচ্ছা, তা কি এত জরুরি, আমাকে বলা যাবে? ঋতু বললে নিতে পারবেন তো? ইবু আচ্ছা, হাঁটি আর কথা বলি। হুম বলো। ঋতু সব খুলে বলল। ইবু মাথায় হাত দিয়ে ওএমজি, আচ্ছা চল দেখা যাক কি হয়। দুজন কথা বলতে বলতে নাইট ক্লাবের ভিতর ঢুকলাম।
এখানে কম বেশি সব অপরাধী আসে, আবার সাধারণ মানুষও আসে। এখানে পুলিশ আসতে ভয় পায়। এই এলাকা খুবই বিপজ্জনক, কখন কি হয় বলা যায় না। এই পুরো এলাকা একজন নিয়ন্ত্রণ করে। ভিতরে ঢুকে নীলের ছবি দেখাইলাম অনেকজনকে, কিন্তু কেউ চিনে না। হতাশ মনে বের হয়ে পড়ে দুজনেই। ঋতু ইবু স্যারকে বলল, চলেন থানায় যাই, নীলের সাথে দেখা করে আসি। ঋতু থানায় গেল। রাত তখন 10টা বাজে। থানায় গিয়ে দেখল নীল বসে আছে জেলের ভিতর দেয়াল হেলান দিয়ে। ঋতু তখন ইবু স্যারকে বললেন, উনিই আমার বর। তখন ইবু স্যার ঋতুর কানে কানে বলল, তুমি যা ভাবছ তা না, এই হাদারাম। নীলকে হাদারাম। ঋতু ইবু স্যারের দিকে আর চোখে তাকায়। ইবু স্যার তা বুঝতে পেরে, সরি সরি, আসলে এ কি করে কোনো ক্রিমিনাল হয়, দেখতেই কি বলবো, আবার রাগ করবে। ঋতু হুম, সেটা আমিও ভাবছি কি করে সম্ভব। নীল ঋতুকে দেখে এগিয়ে আসলো আর মায়া ভরা দৃষ্টি দিয়ে বলল, আমার না অনেক ক্ষুধা লাগছে, খাবার আনছেন। তখন ঋতু নীলের মায়ার কাছে হার মেনে বিপাকে পড়ে যায়, কারণ খাবার আনে নাই। ঋতু বলল, তুমি জাস্ট 5 মিনিট ওয়েট করো, আমি খাবার নিয়ে আসছে। ইবুকে রেখেই থানা থেকে বের হয়ে যায়। ইবু পিছন পিছন ডাকতে থাকে। ঋতু ভুলেই গেছে যে ইবু স্যার আছে। ঋতু ইবুর ডাক শুনে দাঁড়ায়। ইবু, আমাকে রেখে কোথায় যাচ্ছ? ঋতু, ও স্যার সরি, খেয়াল ছিল না, আমাকে খাবার আনতে নীলের জন্য। এনে দিতে পারবেন? ইবু স্যার মুচকি হেসে, তুমি যা আজ পর্যন্ত বলছো তা কোনো দিন শুনিনি, করিনি। এমন হয়েছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। ঋতু ইবু স্যারের কথা শুনে দাঁড়ালো। ঋতু জানে রাত যতই হোক ইবু স্যার হতাশ করবে না। থানার বাহিরে ঋতু দাঁড়িয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে একজন কনস্টেবল, বয়স্ক করে। ঋতু, চাচা ভালো আছেন? চাচা ডাক শুনে উনি উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ মা, ভালো আছি, আপনি ভালো আছেন? ঋতু, বেশি ভালো নেই চাচা। কেন মা, কি হয়েছে? থানায় আমার স্বামী। কে? ওই নীল রক্ত যার? হুম। আচ্ছা মা, আপনাদের বিয়ে হয়েছে কত বছর? ঋতু তখন হাত দেখিয়ে বলল, এই যে দেখেন, এখনো মেহেদির রং উঠে নাই। বলতে গেলে বাসর ঘর থেকে ধরে নিয়ে আসছে। কিন্তু মা, তাহলে বাচ্চাটা কার? কিসের বাচ্চা মানে কার? ওই নীলের সাথে দেখা করতে আসে। কি বলেন চাচা? আমি নিজের চোখে দেখছি, বাবা বলে ডাকছিল। ঋতু কথাটা শুনে অবাক হয়ে যায়, মানে বিশ্বাস করতে পারছে না। নীলের মেয়ে আসবে কোথা থেকে, পিচ্ছি একটা ছেলে। এমন সময় ইবু চলে আসলো। কলা আর পাউরুটি ছাড়া আর কিছুই পেল না। ঋতু নিয়ে নীলকে দিল। নীল খাচ্ছে। এর মধ্যে ঋতু জিজ্ঞেস করল, থানায় কোনো বাচ্চা আসছিল? নীল খেতে হুম আসছিল তো। বাচ্চাটা অনেক কিউট, কিন্তু ওর বাবা অনেক পচা, খুন করে নাকি জেলে আসছে। ঋতু তখন মনে আবার বিশ্বাস ফিরে পেল। হয়তো কনস্টেবল চাচার দেখার ভুল। নীল তো তা বলল। নীলের কাছ থেকে বিদায় নিয়ে থানা থেকে বের হল। ইবু ঋতুকে বাসা পর্যন্ত পৌঁছে দিল। বাসায় গিয়ে ঋতু ভেজা জামা কাপড় চেঞ্জ করতে যাবে। জামার হাতায় নীল কিছু একটা দেখতে পেল। ঋতু নীল রংটা আঙুল দিয়ে এনে নাকের কাছে ধরল। রক্তের গন্ধ আসছে। তখন ঋতুর মাথায় টনক করে, একমাত্র নীলের রক্তই তো নীল। আর হোটেলের যে কালো পোশাক পরা লোকটা ছিল, সেই তো ঋতুর কবজির উপরে ধরে সরিয়ে ছেলেটির বুকে লাথি মেরেছিল। তার মানে এইটা নীল। তখন ঋতু আবার ইবুকে ফোন দেয়। ফোন করে বলে, ইবু স্যার, আমার 10 জন অফিসার লাগবে। ইবু, কেন? ঋতু, শুধু একজনকে ধমকাবো, পারলে আপনিও চলে আসেন। ইবু স্যার ডিবি পুলিশ উচ্চ পদে আছেন। ঋতু আবার রিংকোট গায়ে চাপিয়ে বের হলো, কারণ বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে। রাত তখন 2টা বাজে। সেই হোটেলে গেল। বৃষ্টি থাকায় সেদিন তেমন কোনো কাস্টমার ছিল না। এই সুযোগটা তখন ঋতু কাজে লাগায়।
ঋতু একটা পিস্তল নিয়ে হোটেল মালিকের মাথায় ধরে বলে, প্রায় 8টার দিকে এখানে একজন মারা যায় লাথি মেরে, বুকের ছাতি ভেঙে যাওয়ার ফলে। কিন্তু যে লাথি মেরেছিল সে কে? সত্যি না বললে একদম মাথার খুলি উড়িয়ে দিব। আপা শুনেন, আমি উনাকে দেখি নাই, উনি তো মুখে মাস্ক পরা ছিল। তাহলে ওই ছেলেগুলো বসো বসো বলছিল কেন? কি দেখে বসো বসো বলল? উনার চোখ নীল উজ্জ্বল ছিল, আর উনি আমাদের বসো। উনার চেহারা আজ পর্যন্ত কেউ দেখেনি, আর উনার রাগ হলে চোখ নীল হয়ে যায়। ঋতু, উনি যে প্লেটে খাচ্ছিল সেটা আমার চাই, আর কাটা চামচ। আপা প্লেটটা নিতে পারবেন, কিন্তু চামচটা বাকিয়ে বলের মতো করে ফেলছে, আর নীল রং লেগে আছে। ঋতু, কই সেটা আমার লাগবে, এখনই দে। হোটেল মালিক চামচ দিল। ঋতু ইবু স্যারকে বলল, স্যার এটা নিশ্চয়ই যে বাকিয়েছে, চামচের কাঁটাগুলো তার হাতে ক্ষত তৈরি করেছে। ইবু, তা তো অবশ্যই। ঋতু, এবার স্যার থানায় চলেন। ইবু, এত রাতে যাওয়া যাবে না তোমার। ঋতু প্লেট আর চামচ নিয়ে বাসায় গেল, নিজের কাছে রেখে দিল। সকাল হতেই ঋতু সেগুলো ফরেন্সিকে নিয়ে গেল। সেখান থেকে আবার সোজা থানায়। ঋতুর মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু গিয়ে দেখল নীল নেই, একদম ফাঁকা। কনস্টেবল বলল, আসামি পালিয়েছে শেষ রাতে। এবার ঋতুর সন্দেহ ঠিক হল, নীল পালিয়েছে। ঋতুর মাথা ঠিক নেই, কারণ নীল এমন ছেলে তা ঋতু কল্পনাও করতে পারে নাই। ঋতুর লাইফটাই বরবাদ হয়ে গেল বলতে মানুষ বলবে, দেখো এই মেয়ের আগে একটি বিয়ে হয়েছিল। কিন্তু ঋতুর মনে জেদ চাপল নীলকে তা জেনে ছাড়বে। তাই নীলের বাড়ি চলল, সেখান থেকে সবকিছু গুছিয়ে নিজের বাবার বাড়ি যাবে, সেখানে 2 দিন থেকে থানার কাছে একটা বাসা নিবে। নীলের বাসায় গেল, কিন্তু দরজাটা খোলা, যেখানে ঋতু তালা ঝুলিয়ে গিয়েছিল। ঋতু আস্তে করে ভিতরে ঢুকল, এদিক সেদিকে তাকিয়ে দেখল, তারপর শোবার ঘরে গেল, দেখল নীল শুয়ে আছে। নীলকে দেখে ঋতু অবাক হয়ে গেল, তারপর নীলকে ডাকল, এই নীল, এই নীল। হ্যাঁ, কে? ভয় পেয়ে নীল চোখ খুলে তাকিয়ে দেখল ঋতু। ওহ আপনি? আমি। কিন্তু তুমি থানা থেকে পালিয়েছ কেন? এই আপনাকে কে বলল আমি থানা থেকে পালিয়েছি? আমি নিজে থানায় গিয়েছিলাম। আপনি ভালো করে জানেন আমাকে ছেড়ে দিয়েছে। ঋতু থানায় ফোন দিল, ওসি কে আর নীলের নাম বললেন। ওসি বলল নীলকে ছেড়ে দেওয়া হয়েছে। ঋতু যেন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাঁচল। বাসায় দাদু না থাকায় নীল জিজ্ঞেস করল, নীল আচ্ছা দাদু কই? ঋতুর চোখগুলো তখন বড় বড় হয়ে গেল, এখন নীলকে কি উত্তর দিবে? ঋতু চুপ। নীল কি হলো বলছেন না কেন? দাদু কই? ঋতু চুপ করেই আছে। নীল দাদু কই? কথা কানে যাচ্ছে না? ধমক দিয়ে ঋতু চমকে যায় নীলের ধমক খেয়ে। ঋতু আসলে দাদুকে খোঁজে পাওয়া যাচ্ছে না, তোমাকে যেদিন জেলে যাও তারপর দিন থেকে। নীল কি? দাদুকে পাওয়া যাচ্ছে না। ঋতু নীল আমাকে বলেন নাই কেন? ঋতু এখন ঋতু পড়ে যায় বিপাকে, কি বলবে, তাই ঋতু বলল। ঋতু বলি নাই, এটা আমার ভুল হয়েছে। নীল ভুল হয়েছে নাকি আমার দাদুকে খুন করে গুম করে ফেলছেন? ঋতু কি সব বাজে কথা বলছো? আমি কেন খুন করতে যাব? নীল সম্পত্তির লোভে? ঋতু ওয়াট? নীল ইয়েস বিক্স আমি জেলে দাদু গুম, এই বিশাল সম্পত্তির মালিক কে থাকে তাহলে? ইউ। তারপর আপনার পছন্দ মতো কোনো ছেলেকে বিয়ে? নীলের কথা ধরতে গেলে সত্যি। ঋতু নীল দেখো আমি এমনটা করি নাই, তুমি আমাকে ভুল বুঝছ। নীল না, আমি ভুল বুঝছি না, আপনি চাইলেই আমাকে জেল থেকে বের করতে পারতেন। কিন্তু আপনি তা করেন নাই। নিজের ক্ষমতায় জেল থেকে বের হয়েছি, আর রাতের মধ্যে আমার দাদুকে চাই, না হলে মামলা করতে বাধ্য হব।
ঋতু নীল যা মনে করেছিল নীল তেমন না, আর নীলকে বলতেও পারছে না যে আমি তোমাকে সন্দেহ করেছিলাম। তুমি সেই। তাহলে আরও বিপদে পড়ে যাবে ঋতু। উপায় না বুঝে ঋতু মাথা ঘুরে পড়ে গেল, কিন্তু এটা একটা ঋতুর অভিনয় ছিল, যাতে নীলের কাছে কোনো কৈফিয়ত না দিতে হয়। নীল ঋতুকে ধরে বেডে শুইয়ে দিয়ে কালো লম্বা চাদর মুড়ি দিয়ে বের হল। ঋতু তখন আর চোখে সব দেখছিল। সব থেকে বড় একটা আশ্চর্য কথা হলো রুমের ভিতর একটা গোপন কক্ষ আছে যা ঋতু জানে না, কিন্তু আজ তা জানতে পেরেছে। ঋতু মনে মনে ঠিক করল নীল একবার বের হোক, তারপর দেখা যাক। নীল বের হওয়ার সাথে সাথে ঋতু উঠে দরজা লক করে গোপন কক্ষে যেতে চায়, কিন্তু সেখানে কোনো দরজা বা যাওয়ার কোনো রাস্তা খুঁজে পেল না। কিন্তু কিছুক্ষণ আগেই দিব্যি দরজা দেখতে পেল। এখন ঋতুর মাথা সত্যি সত্যি ঘুরছে। ভেবে কিছু পাচ্ছে না, থো মেরে বসে আছে ঋতু। দুপুর গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু নীলের কোনো খবর নেই। ঋতু এটা বুঝে গেছে নীল কোনো সাধারণ মানুষ না। রাত 11:19 একটা কল আসে নীলের বিপদ, হসপিটালে আছে নীল। অজানা এক অনুভূতির টানে ঋতু ছুটে গেল হসপিটালে। সেখানে গিয়ে অবাক কাণ্ড, পিচ্ছি একটা মেয়ে নীলকে রক্ত দিচ্ছে। সবচেয়ে অবাক করা কথা হলো মেয়েটির রক্তও নীল। পিচ্ছি মেয়েটির বয়স আনুমানিক 5-6 বছর। আর যিনি ডক্টর মনে হচ্ছে না, উনি এই হসপিটালের দেখতে কেমন জানি বড় বড় গোঁফ। হঠাৎ একটা ব্যাগ চোখে পড়ল, মনে হচ্ছে বাঘের চামড়া দিয়ে বানানো। নার্সগুলো কোনো কথা বলছে না, হা করে তাকিয়ে আছে। নীলের শরীরে যে রক্ত যাচ্ছে মনে হচ্ছে নীল রং যাচ্ছে। রক্তের ব্যাগ দেখে মনে হচ্ছে নীল রঙের ডিব্বা ঝুলিয়ে রাখছে। রক্ত দেওয়া শেষ হল নীলের শরীরে। ঋতু কিছু বলতে যাবে, ডাক্তার বলল হুসস চুপ। নীলের শরীরে জায়গায় জায়গায় আঁচড়ের দাগ, মনে হচ্ছে হিংস্র কোনো জানোয়ারের থাবা। হঠাৎ ঋতুর ওয়াশরুম চাপ হলো, তাই সে উঠে ওয়াশরুমে গেল, কিন্তু ফিরে এসে যা দেখল তা দেখে চোখ কপালে উঠে গেল। ঋতু এসে দেখল পিচ্ছি মেয়েটি গায়েব, আর সেই অদ্ভুত ডক্টরটিও নেই। নীল সুস্থ হয়ে বসে আছে বেডে। কি অদ্ভুত ব্যাপার! ঋতুর মনে হচ্ছে আমি কি ভুল দেখছি এতক্ষণ, নাকি টাইম ট্রাভেল করছি? কোনোটা কিছুই বুঝতে পারছি না। ঋতু ওয়াশরুম থেকে বের হয়ে নীরব দর্শকের মতো বসে আছে, কিছু বলছে না। অবুঝ শিশুর মতো বসে আছে ঋতু, মুখে কোনো কথা নাই। নীল আবার শুয়ে পড়ল। ঋতু নীলের দিকে তাকিয়ে আছে। কি কিউট ছেলে! নীলকে দেখেই যে কোনো মেয়ে ক্রাশ খাবে সেখানে ঋতু তো। নীলের চুলগুলো ফ্যানের বাতাসে উড়ছে। ঋতুর ইচ্ছে করছে নীলের চুল একটু স্পর্শ করতে, কিন্তু কিভাবে চুলগুলো ধরবে? এমন সময় নীল বলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। ঋতু হুম বলো। নীল আমার খুব মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দিবেন? ঋতু মনে মনে এই তো সুযোগ। ঋতু দেরি না করে মাথার কাছে বসে নীলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। নীল মাঝে চোখ বুঝে আবার খোলে, ঘুম ঘুম ভাব। একটু পর নীল ঘুমিয়েই পড়ল। ঋতু নীলকে রেখে হসপিটাল থেকে বের হল। বের হয়ে মনে হল ঋতু কোনো মায়াজাল থেকে বের হল। হঠাৎ মনে হল ঋতুর, নীলের কি হয়েছে? শরীরে তো এখন কোনো ক্ষত নেই। ঋতুর মনে অনেক প্রশ্ন, কিন্তু নীলের কাছে গেলে সব ভুলে যায়। এই সব আর কিছুই মনে থাকে না। ঋতু রেগে আগুন হয়ে বাসার দিকে গেল। ফ্রেশ হয়ে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। ঋতুর কাছে রুমটা কেমন নীলমন হচ্ছে, মনে হচ্ছে রুমের ভিতর নীল লাইট লাগানো। ঋতু পিঠের উপর ভর দিয়ে মাথা তুলে তাকালো দেয়ালের এক পাশ থেকে। নীল আলো আসছে। ঋতু দেখার জন্য লাফিয়ে উঠে বিছানা থেকে আস্তে আস্তে দেওয়ালের আলোর দিকে 1 পা 2 পা করে এগিয়ে যায়। নীল আলোতে রুমটা ঝলমল করছে।
ঠিক নীল দরজার কাছে গিয়ে ঋতু অজ্ঞান হয়ে যায়, মানে জ্ঞান হারিয়ে ফেলে। যখন ঋতুর জ্ঞান ফিরে তখন চোখ খুলে তার বাবা মাকে দেখতে পায়। সবাই খাটের চারপাশে দাঁড়িয়ে আছে আর ঋতু খাটে শুয়ে আছে। কেমন সব উল্টপাল্ট লাগছে। এটা তো নীলের ঘর বলে মনে হচ্ছে না। তাহলে আমি কই? ঋতু ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখল। এটা তো ঋতুদের নিজেদের বাড়ি, ঋতুর নিজের রুম। দাঁড়িয়ে আছে বাবা মা, বাড়ির কাজের লোক রহিমা খালা আর করিম চাচা। কিন্তু নীল নেই কোথাও। ঋতু মাকে ডেকে বলল, মা নীল কোথায়? নীলকে তো দেখছি না। ঋতুর মা বাবা তখন ঋতুর দিকে তাকিয়ে আছে। ঋতু মা কিছু বলবে তখন ঋতুর ফোনের রিংটোনটা চেঁচিয়ে উঠল। ফোনের দিক তাকিয়ে দেখল কনস্টেবল খালেক ভাই লিখা। ঋতু ভাবল এটা আবার কার নাম্বার। ঋতু অবাকই হল, অচেনা অজানা একটা নাম্বার, তাও সেভ করা। কিন্তু খালেক ভাইটা আবার কে? রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে রিসিভ করে ফেলে। ঋতু কলটা রিসিভ করে কানে ফোনটা চেপে ধরল। ঋতু, হ্যালো খালেক ভাই। ম্যাডাম আপনি কোথায়? কেন? আমি বাসায়। অসংকোচ ভাব নিয়ে। ম্যাডাম 10 নাম্বার সেলের আসামি তো পালিয়েছে। কি? অবাক হয়ে, 10 নাম্বার সেলের আসামি পালিয়েছে? তাই আমার কি? কি বলেন ম্যাডাম? আপনার ডিউটির সময় পালিয়েছে আর আপনি বলছেন আপনার কি? বড় স্যারের কাছে তো আপনার জবাবদিহি করতে হবে, তখন কি বলবেন? ঋতু কথার আগামাথা কিছুই বুঝল, বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল। ঋতু ঘড়ির দিকে তাকালো, দেখে বেলা 11টা বাজে। বিছানা থেকে উঠে ফ্রেশ হলো আগে, তারপর ঋতুর মাকে জিজ্ঞেস করল, মা আমি কত ঘন্টা অজ্ঞান ছিলাম? আর নীল কোথায়? দেখছি না যে নাকি হসপিটাল থেকে রিলিজ পায়নি। মা তখন মনে রান্না করে কিছু রান্না করছিল। কিন্তু এই সব বলাতে মা গরম খুন্তি নিয়ে তেড়ে এসে বলল, তুই এখান থেকে যাবি নাকি? এমন রাগ দেখিয়ে বলল, মনে আমি আম্মার কাছে গুপ্তধনের সন্ধান চাইছি। আমি নিজেও বুঝলাম না এমন করল কেন। এত কষ্ট করে পুলিশ হয়ে যদি জারি খেতে হয় তাহলে লাভ কি আমার? তখন পিচ্ছি ভাইটার কাছে গেলাম, বাবার কাছে যেতে সাহস পাইলাম না, কারণ যদি উনিও জারি দেয়। তাই পিচ্ছি ভাইয়ের কাছে গেলাম। পিচ্ছি বলতে ক্লাস 10 পড়ে। গিয়ে বললাম, এই রিয়াদ তোর দুলাভাই আসছিল কি? উমা রিয়াদও চিল্লাইয়া উঠল মামা বলে, আর বলল তোমার মেয়ের মাথা গেছে। কিন্তু আমি কিছুই বুঝলাম না। একে একে সবার জারি খেয়ে রুমে এসে টিভি দেখতে লাগলাম। দুপুর গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা শেষ হয়ে রাত। কিন্তু আমি কিছু বুঝলাম না, সবাই এমন করছে কেন? রাত 10টায় সবাইকে ডেকে বললাম, তোমরা সারাদিন আমার সাথে এমন করছো কেন? সবাই শুধু জারি দেয়। আমি জিজ্ঞেস করছি নীল কোথায়? এমন ভাব করছো মনে হয় নীলকে চিনিই না। ও যে তোমাদের মেয়ের জামাই, তা তোমরা মনেই করছো না। রাগ দেখিয়ে বলল কথাগুলো ঋতু। মা তুই আমাদের সাথে ফাইজলামি শুরু করছিস। ঋতু, আমি করছি? মাহুম, তা না হলে আমরা? এটা বলবি তো নীলটাকে? ঋতু মুখে অবাক করা হাসি এনে, মা তোমরা নীলকে চিনো না, যার সাথে আমার বিয়ে দিলে? বাবা ঋতু, তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলছিস? আমরা তোর বিয়ে দিলাম কবে? তোকে বিয়ের কথা বলতে বলতে আমাদের গলা শুকিয়ে গেছে, আর তুই বলছিস? ঋতু তখন বড় ধরেন একটা শর্ট খেল। দৌড়ে গিয়ে ঋতুর প্রতিনের লিখা ডায়েরিটা খুলে দেখল। আর যা দেখল তা অবাক করার চাইতে বেশি কিছু। গতকালের ডেট দেওয়া দেখে তো আমার হাতের লিখা মনে হচ্ছে মিলিয়ে নিলাম। হ্যাঁ এটা আমি, কিন্তু তাহলে কি নীল নামে কেউ নেই? তাহলে যার সাথে বিয়ে হলো সে কে? আর খালেক ভাইটা কে? কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝছি না। বিদ্রোহ আগেই বলছি, সবার কাছে ক্ষমা প্রার্থী আমি খুব ব্যস্ত, রাতে ছাড়া ফোন হাতেই নিতে পারি না। ব্যস্ততার জন্য খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। অনেকেই অনেক কথা বলছেন, ভালো, খারাপ, হাস্যকর,
অনেকে বাজে কথা বলে, সেগুলো নাই বললাম, আসলে ব্যবহারে বংশের পরিচয়। আর আমার ব্যবস্থা সারা জীবন থাকবে না। ঋতু ডায়েরি দেখে অবাক, এটা তো 2021 নয়, 2020 সাল 21শে মে। তাহলে বিয়ে নীল এই সব স্বপ্ন ছিল। কিন্তু গতকালের কথা মনে নাই কেন? মনে হচ্ছে এই সব আমার সাথে বাস্তবেই হয়েছে। ঋতু চোখ বুঝে পুরনো কথা মনে করার চেষ্টা করল কিন্তু পারল না। ঋতুর একটা অভ্যাস ছিল ডায়েরি লিখার, সারাদিন যা করত রাতে তা লিখে রাখত। এই অভ্যাসটা হয় কলেজে থাকতে। ঋতুর হাতের লিখা ছিল খুব বাজে। একদিন স্যার ঋতুকে ধমক দিয়ে বলেছিল, কাল থেকে হাতের লিখার খাতা নিয়ে আসবা আর লিখে আমাকে দেখাবা। কলেজে গিয়ে যদি হাতের লিখার খাতা দেখাতে হয় তাহলে কি আর মান সম্মান থাকে? তখন ঋতুর প্রিয় আলিম স্যার টিপস দেয় যে তুমি সারাদিন যা করবে তা রাতে ডায়েরিতে লিখে রাখবে। এতে তোমার হাতের লিখাও ভালো হবে আর তোমার সুখদুঃখ হাসি কান্নার স্মৃতি ডায়েরির পাতায় গাঁথা থাকল। সেই থেকে ডায়েরি লিখা শুরু ঋতুর, তাই তো সেটার ফল আজ পাচ্ছে। ঋতু ডায়েরিটা নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে পড়া শুরু করল। টানা 5 ঘন্টা পড়ার পর ঋতুর অতীত কিছুটা মনে আসলো, বলতে ভালোই মনে পড়ে এমন। ঋতু বর্তমানে একজন জেলারের দায়িত্বে কর্মরত আছে, কিন্তু অস্থায়ী। কিছুদিন পরই পোস্টিং, থানায়। 2 দিন পর বাসা থেকে বের হল ঋতু ডিউটিতে যাওয়ার জন্য। ওইদিকে জেল থেকে আসামি পালিয়েছে, সেটাও ধরতে হবে। 2 দিন ডিউটি করিনি, তার জন্য জবাবদিহি করতে হবে। ঋতু ভেবে দেখল, যদি আসামি ধরতে পারি তাহলে হয়তো স্যারের জারি শুনতে হবে না। তাই ইবু স্যারকে নিয়ে আর কনস্টেবল খালেক ভাইকে নিয়ে সিভিল বেশে বের হলাম। রাত হলে যেমন অন্ধকার নেমে আসে, তেমনি রিভার্স ক্লাবে রাত হলেই অপরাধীরা এক জায়গায় জড়ো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পুলিশ ঢুকতে পারে না। যদি জানতে আমরা পুলিশ তাহলে শেষ। একবার রিভার্স ক্লাবে অপারেশন আসছিল কিছু সাহসী অফিসার, কিন্তু বের হয় লাশ হয়ে। রিভার্স একজন মানুষের নাম। রিভার্সের নাম শুনলে বড় বড় লিডারদের গলা শুকিয়ে যায়। ঋতু কালো জিন্স পরে, গায়ে কালো শার্ট আর চোখে কালো চশমা, একদম ম্যাচিং করা। রিভার্স ক্লাবের সামনে সেই খাবার হোটেল যেটাতে স্বপ্নে এসেছিল ঋতু। ক্লাবের ভিতর ঋতুর বিশ্বস্ত সোর্স আছে, যার ইনফরমেশন কখনো ভুল হয় না। তার কাছে এসেছে দেখা করতে। এমন সময় ইবু স্যার বলল, ঋতু তুমি হোটেলে গিয়ে বসো, আমি আর খালেক ভাই ভিতর থেকে আসি। ঋতু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ঋতু খাবার হোটেলের ভিতর ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেল। রেস্তোরাঁর মালিক সেই আছে যে স্বপ্নে ছিল, কিন্তু সে আর চোখে তাকাচ্ছে। ভুনা খিচুড়ির ঘ্রাণ আসছে। বাবুর্জি কি আগে থেকেই জানত বৃষ্টি হবে? ঋতু চেয়ারে বসতেই বিদ্যুৎ চলে গেল। মনে অনেক ভয় কাজ করছে, স্বপ্ন কি সত্যি হবে নাকি? অন্ধকারে কেউ এসে হাত চেপে ধরে। ঋতু চিৎকার দিয়ে উঠে। ঋতুর মন বলে, এই বুঝি আমি শেষ। কিন্তু যে হাতটি ধরেছে সে এই রেস্তোরাঁয় কাজ করে, টেবিল চেয়ার এই সব পরিষ্কার করে। পিচ্ছি ছেলে। ছেলেটি চেঁচিয়ে বলে, আপা আপা আমি ভয় পাইবেন না বলেই মোমবাতি জ্বালিয়ে দেয়। কিন্তু মোমবাতি জ্বালানোর পরেও ছেলেটিকে দেখা যাচ্ছে না, শুধু দাঁত সাদা বালির মতো চিকচিক করছে, কারণ ছেলেটি কালো কুচকুচে ছিল। ছেলেটি ছিল বেজায় দুষ্টু। দাঁত বের করে হাসি দিয়ে বলল, আফা এত ডরাইং কেন? বলে চলে গেল। ঋতুর ভয় গলা শুকিয়ে গেছে, কিন্তু খালেক ভাই আর ইবু স্যার আসছে না কেন? যে অপরাধী পালিয়েছে তাকে ঋতু কোনো দিন দেখেনি, শুধু খালেক ভাই ছাড়া। কিন্তু অবাক করা কথা হলো 4 বছর ধরে কারাগারে, কিন্তু আজ পর্যন্ত নাকি কেউ দেখা করতে আসেনি। আর সব সময় নাকি নিজেকে কালো চাদরে ঢেকে রাখত। ঋতু বসে আছে, এদিক সেদিকে তাকিয়ে দেখছে, কিন্তু হঠাৎ কাটা চামচের শব্দ।
শব্দ শোনা যাচ্ছে কিন্তু মানুষ দেখা যাচ্ছে না। হঠাৎ নীল আলোয় ভরে যায় হোটেল, কেউ একজন বসে আছে কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। ঋতুর মনে হলো নীল হয়তো আশেপাশে আছে। কালো চাদরে ঢাকা লোকটি উঠে ঋতুর দিকে আসছে। এইদিকে ইবু আর খালেক ভাই হোটেলের দরজায়। খালেক ভাই দেখেই এই তো আসামি ম্যাডাম, ধরেন ওকে। হোটেল মালিক খালেক ভাইকে ডেকে বলল, উনি কে জানেন? রিভার্স। খালেক ভাই থমকে দাঁড়ায়, রিভার্স ঋতুর সামনে যায়। ঋতু ভয় জড়ো হয়ে আছে। রিভার্স ঋতুর সামনে গিয়ে তাকিয়ে থাকে কিচ্ছুক্ষণ। ঋতুর কাছে চোখ দুটো চেনা চেনা লাগছে। ইবু পিস্তল বের করে গুলি চালাবে এমন সময় রিভার্স মুখ থেকে কালো চাদর ফেলে দেয়। ঋতু দেখেই অজ্ঞান পড়ে যাবে তখন। রিভার্স ঋতুকে কোলে নেয় আর হাত উঁচু করে হোটেল মালিককে ইশারা দেয় মোম নিভিয়ে ফেলতে। হোটেল মালিক তাই করে। 10 সেকেন্ড পর বিদ্যুৎ আসে কিন্তু রিভার্স আর ঋতু নেই। ইবু পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। ইবু আর খালেকের কাছে সব স্বপ্নের মতো লাগছে। অনেক খোঁজাখুঁজি করে হতাশ হয়ে দুজনেই চলে যায় আর জানাজানি দুজনের ক্ষতি হবে। এই দিকে ঋতুর জ্ঞান ফিরে চোখ মেলে তাকিয়ে দেখে সব নীল। চোখ বন্ধ করে আবার খোলে কিন্তু সব নীল। এদিক সেদিকে তাকিয়ে দেখে মনে হচ্ছে এটি একটি পাহাড়ের গুহা। সূর্যের আলোটাও নীল মনে হচ্ছে গুহা থেকে বের হয়। চারদিকে তাকিয়ে দেখে সব নীল, গাছপালা, পাহাড়, পানি। ঋতুর মনে হচ্ছে সে নীলদেশে আছে, কিন্তু এমন দেশ কোথাও আছে জানা ছিল না। কিন্তু এই নীলের মধ্যে একজন দাঁড়িয়ে আছে, কালো কুচকুচে মানুষ। ঋতুর বুঝতে বাকি রইল না উনি রেস্তোরাঁয় ছিলেন। তার পাশে বসে আছে একটি শিয়াল। কালো লোকটি কিছু বলছে আর শিয়ালটি তা খুব মনোযোগ দিয়ে শুনছে। ঋতু দাঁড়িয়েই আছে। কিছুক্ষণ পর শিয়াল এসে বলল, আপনাকে কেন ধরে আনা হয়েছে জানেন? ঋতু শিয়ালের কথা শুনে অবাক। এখন শিয়ালকে আপনি বলবে না তুমি বলবে ভেবে পাচ্ছে না। আর শিয়ালটি দুপায়ে ভর দিয়ে হাঁটে। কি অবাক কাণ্ড! ঋতু, কি রে শিয়াল, তুই কথা বলতে পারিস কেমনে? শিয়ালকে শিয়াল আর তুই বলাতে প্রচণ্ড রেগে যায়। শিয়াল হুঙ্কার ছেড়ে বলে, এই শহরের কিং আমাকে তুই বলে, আর আপনি সামান্য পুচকি মেয়ে আমাকে তুই বলেন? আর আমাকে শেয়াল বলেন কেন? আমার নাম রিচি। রিচি আপনাকে ধরে আনা হয়েছে তার কারণ হলো আমাদের মহারাজ আপনার রক্ত মাথায় ঢেলে অভিশাপ মুক্ত হবে। ঋতুর রক্ত দিয়ে অভিশাপ মুক্ত হবে? রিভার্স। এই কথা ঋতু চমকে যায়। ঘুম ভেঙে যায়। ঋতুর নিজেকে মেঝেতে আবিষ্কার করে। চারদিক তাকিয়ে দেখে এটা নীলের বাসা। অজ্ঞান হয়েছিল মানে এটাও স্বপ্ন ছিল, কিন্তু এখন ঋতু পড়ে গেল বিপাকে। কোনোটা স্বপ্ন কোনোটা বাস্তব, বুঝার উপায় নাই। এই দিকে পাঠক পাঠিকাদের মাথা গরম, কারণ গল্পটা পড়ে কিছুই বুঝছে না, মাথা আওলা ঝাওলা হয়ে গেছে। কিন্তু চিন্তা করবেন না, গল্প গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ঋতুর ভাবল এখন এটা স্বপ্ন নাকি বাস্তব সেটা নির্ধারণ করবে কিভাবে। তখন ঋতুর একটা মুভির কথা মনে পড়ল, স্বপ্নে চিমটি দিলে নাকি ব্যথা পাওয়া যায় না। তাই এক হাত দিয়ে আরেক হাতে চিমটি দিল অনেক জোরে। ব্যথায় নিজেই উফফ বলে উঠল, তার মানে বাস্তবে আছে। ফ্লোর থেকে নিজেকে উঠায় ঋতু। হঠাৎ মনে পড়ে মেয়ে দুটো কার ছিল আর কে। দিন যতই যাচ্ছে একটার একটা ঝামেলা দেখা দিচ্ছে। এর একটা বিহিত করা দরকার। কিন্তু নীলকে নিয়ে যে বসবে, কথাগুলো বলবে, কিন্তু নীলের সামনে গেলে কিছুই মনে থাকে না। আর নীলকে রহস্যময় ছেলে মনে হয়। নিজে পুলিশ বলেই কি এমন হচ্ছে? কারণ পুলিশের মন তো সন্দেহের মন, মানুষ দেখলেই মনে হয় ও মনে হয় অপরাধী। ঋতু ভাবল চাকরিটা মনে হয় ছেড়ে দেওয়া দরকার, কিন্তু কিছু প্রশ্নের উত্তর দরকার। মেয়ে দুইটা কে? আর নীলের শরীরে কেন নীল রক্ত? আর নীলের দাদু কই?
নীল হসপিটাল থেকে বাসায় ফিরল। আর ঋতু পুলিশের চাকরি ছেড়ে নীলের বাবার ব্যবসা দেখাশোনা করতে লাগল। আর নীলের দিকে নজর রাখছে নীল কোথায় যায় কি করে। নতুন কলেজ নীলের প্রতিদিন ঋতু গাড়ি করে নীলকে কলেজে ছেড়ে যায়। নীল তখন ক্লাসে বসে খাতায় কিছু লিখছিল। এমন কলেজের ফার্স্ট গার্ল গুন্ডি মেয়ে। ফারিয়া এসে নীলের খাতার উপর থাবা দেয়। নীল কি চাই? ফারিয়া তোমাকে চাই। আই লাভ ইউ। নীল আমি বিবাহিত। ফারিয়া হিহি হিহি। আমার কথা শুনে হাসলেন কেন? হাসি পাওয়ার মতো কথা বললে না হেসে কি কান্না করব? যা সত্যি আমি তাই বলছি। সত্যির খেতা পুরি, কাল থেকে আমার সাথে প্রেম করবে এটাই ফাইনাল, না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। নীল আবার বিয়ের কথা শুনে বোতলের সিপিটা খোলে ঢকঢক করে এক বোতল পানি খেয়ে ফেলে তার বলে, এই সব কি বলেন? বেশি কথা বলবি না, তোকে খুব ভালোবাসি বলে চলে গেল। ফারিয়া দেখতে আসমানের নীল পরীর মতো দেখতে সুন্দরী, কিন্তু একটু চঞ্চল, একটু বললে ভুল হবে অনেক। ফারিয়ার বাবা উপজেলার চেয়ারম্যান, তাই হয়তো এত পাওয়ার দেখায়। একটা ছেলে এসে বলল, আরে নীল তোর কপাল তো খুলে গেল। ফারিয়ার মতো মেয়ে তোকে প্রপোজ করে গেল। কিন্তু নীল কারো কথায় কান না দিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। ব্যাগ গুছিয়ে নিয়ে নীল 2টা ক্লাস বাদ দিয়ে বাসায় চলে যায়। বিকেলে নীল বসে টিভি দেখছিল। এমন সময় অফিস থেকে ফিরে এসে বলল, ঋতু তুমি 2টা ক্লাস করনি কেন? নীল আপনাকে কে বলল? ঋতু কলেজ থেকে মেসেজ আসছে 2টা ক্লাস করনি কেন? নীল এমনি ভালো লাগেনি তাই চলে আসছি। ঋতু আচ্ছা, কাল থেকে পুরা ক্লাস করবা। নীল হুম। ঋতু দুপুরে খাইছ? নীল হুম। ঋতু আচ্ছা টিভি দেখো তাহলে। ঋতু ড্রেস চেঞ্জ করে এসে দেখে নীল টিভিতে ইমরান হাশমির সেই পুরনো আশিক বানায়া গানটা মনোযোগ দিয়ে দেখছে। ঋতু তা দরজার আড়াল থেকে দেখছে। ঋতু মানা করল না, কারণ দেখে কিছু শিখুক। কিন্তু ঋতুর হাতে থাকা ফোন বেজে উঠে আর নীল ফোনের শব্দ শুনে চ্যানেল পাল্টে দেয়। পরের দিন নীল কলেজে যাবে। ঋতু খেয়াল করল নীলের চোখ দুটো কেমন জানি নীল নীল লাগছে। ঋতু প্রতিদিনের মতো নীল কলেজে নামিয়ে অফিস চলে যায়। নীল ক্লাসে যাবে এমন সময় ফারিয়া নীলের পথ আটকে দাঁড়ায়। কি জানু কি ভেবে চিনতে দেখলা, আমাকে ভালোবাসবা তো? নীল নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু ফারিয়া আবার গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করে, আমাকে ভালোবাসবে বলো নীল? আমি মজা করছি না নীল, আমি যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। নীল আমি বলছি, আমি বিবাহিত, আমাকে যে প্রতিদিন নামিয়ে দিয়ে যায় উনি আমার ওয়াইফ। ফারিয়া তুমি 10টা বিয়ে করলে আমার কোনো আপত্তি নাই, আমি শুধু তোমাকে চাই। ফারিয়া এরকম করে কোনো দিন কারো কাছে রিকোয়েস্ট করিনি যতটা না নীলকে করছে। নীলের চোখ দুটো পুরো নীল হয়ে গেছে। নীল আমার জন্য তুমি কি করতে পারবে? ফারিয়া তুমি যা বলবে আমি তাই করব। নীল কলেজের ছাদটা আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই খান থেকে লাফ দিতে পারবে? ফারিয়া তুমি বললে আমি অবশ্যই পারব। নীল চল ছাদে যাই, লাফ দিবে। নীলের কথা শুনে ফারিয়া চলল ছাদে। নীল বলল, এবার লাফ দেও। ফারিয়া আস্তে আস্তে রেলিংয়ের কাছে গেল, নিচে তাকাতেই বুকটা কেঁপে উঠে। ফারিয়া আমি লাফ দিতে পারব না, আমি চললাম, আমার ভালোবাসা লাগবে না। নীল ফারিয়ার চুলের মুটিটা ধরে বলল, আমার যে খুনের নেশা উঠছে এটা থামাবে কে? চল তোকে মরতেই হবে। নীল টানতে টানতে ফারিয়াকে ছাদ থেকে ফেলে দিল। 5 তলা থেকে ফারিয়াকে ফেলে দেওয়া হলো। ফারিয়ার এক সাইড থেতলে গেছে, রক্ত ভেসে গেছে, পুরো কলেজ ধমকে গেছে, ক্লাস থেকে সব স্টুডেন্ট স্যার বের হয়ে আসছে। আমি নীল, মাথায় একটাই কোথায় ঘুরপাক খাচ্ছিল, কেউ কে খুন করতে হবে, না হলে আমার শান্তি লাগবে না।
আমার কাছে খুন করা একটি নেশা, যা মাঝে মাঝে ভয়াবহ রূপ ধারণ করে। পাকা পেঁপে যেমন উপর থেকে ছেড়ে দিলে থেতলে যায়, তেমনি ফারিয়ার দেহটা হয়ে গেছে। আর ফারির মাথাটি একটি ইটের উপর পোড়ায়, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আর মস্তকগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর পেট থেকে ভুঁড়িটা একটু দূরেই পড়ে আছে, আর অর্ধেকটা পেটে। এই সব দেখে কলেজের অনেক স্টুডেন্ট জ্ঞান হারিয়ে ফেলছে। কিন্তু নীল পিছন থেকে মুখ লুকিয়ে হাসতে লাগল, দাঁত বের করে। নীল খুনের নেশায় আছে। নীলের মনে এখন একটু শান্তি লাগছে। নীলের সৌভাগ্য যে নীলকে কেউ দেখে নাই, না হলে ফেঁসে যেত। পরের দিন একটা স্যারও কলেজে নেই, সব জেলে। ফারিয়ার বাবা মামলা করেছে কলেজ চলাকালীন কিভাবে একজন স্টুডেন্ট ছাদ থেকে পড়ে। ফারিয়ার বাবা উপজেলা চেয়ারম্যান হওয়ায় বড় বড় নেতাদের সাথে ভালো লিঙ্ক আছে। তার জন্য কলেজে এত তোলপাড় হচ্ছে। পুরো কলেজ অফ ফারিয়া হত্যার তদন্ত চলছে। প্রত্যেক স্টুডেন্টদের বাসায় বাসায় গিয়ে গোপনে তদন্ত করা বা সাধারণ জিজ্ঞাসা করা হচ্ছে। ফারিয়ার বাবার এক কথা, তার মেয়ে আত্মহত্যা করেনি, খুন করা হয়েছে। শুধু হত্যাকারীকে একবার দেখতে চাই। ঋতু অফিসের চাপে কিছুদিন ধরে নীলকে কলেজে ছেড়ে যেতে পারে না। তাই কলেজে কি হয়েছে তা জানে মা। ঋতু তদন্তের দায়িত্ব পেয়েছেন ওসি আকবর। সেই আকবর যে নীলকে একবার এরেস্ট করেছিল, তিনি আবার বদলি হয়ে এসেছেন। এবার হয়তো পুরো ঝামেলাই হবে। রাত 11টা বাজে হঠাৎ কলিং বেল চেঁচিয়ে উঠল। ঋতুর ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে নীল ঋতুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নীলের ছোট ছোট নিঃশ্বাস ঋতুর গলায় পড়ছে। নীল কেমন করে ঘুমুচ্ছে তা ঋতু দুচোখ ভরে দেখছে। আবার কলিং বেলটা ভেজে উঠল। এবার ঋতু বিরক্ত বোধ করল। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 11টা 5 বাজে। এত রাতে আবার কে আসলো? ইচ্ছে থাকা না সত্ত্বেও আস্তে আস্তে উঠে দরজা খুলে দেখে সেই ওসি আকবর দাঁড়িয়ে আছে। অবাক হয়ে যায় ঋতু, এনি আবার এখানে কেন? ঋতু আপনি? জি আমি। অবাক হচ্ছেন? বলছিলাম না আবার দেখা হবে। দেখা হয়ে ভালোই লাগলো। কি চান এতে রাতে সেটা বলেন। ঋতু ভুলে ওড়নাটা বিছানায় ফেলে চলে আসে। ফলে ঋতুর দেহের কিছু অঙ্গ ওসির নজর পড়ে। ওসি কি চাই এত রাতে বুঝতে পারেন না? কু নজরে তাকায়। ঋতু মানে হচ্ছে এটা তো নীলের বাসা। জি তো, আমরা নীলের সাথে দেখা করতে চাই। কারণ বলেন, নীলকে কি দরকার? নীলের স্কুলে একটা মেয়ে খুন হয়েছে, সেটার জন্য প্রত্যেক স্টুডেন্টদের বাসায় গিয়ে সাধারণ জিজ্ঞাসা করা হচ্ছে। এত রাতে একটা স্টুডেন্টের বাসায় আমাকে কি আইনকানুন শিখাবেন? আবার কোনো ওয়ারেন্ট আছে দেখান দেখি। এইবার ওসি আকবর ভেবাচেকা খেয়ে যায়। সত্যি তো এত রাতে আসা ভুল হয়েছে, আর ঠিকানাটা খেয়াল করা হয়নি। তাহলে দিনেই আসতাম। ওসি ওকে, তাহলে কাল দিনে আসব, তখন তো বাধা দিতে পারবেন না। ঋতু চিন্তায় পড়ে গেল। নীলের কলেজে খুন, আর নীল তা ঋতুকে বলেনি। ঋতু খাটের উপর উঠতেই বৃষ্টি পড়তে লাগল, আর হালকা বাতাস। ঋতু বিছানা থেকে নেমে জানালার কাপড়গুলো টেনে দিল। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তাই সব কাজ শেষ করে ঘুম ঘুম চোখে বিছানার উপর ধপাস করে শুয়ে পড়ে। ঋতু শুতেই নীল ঋতুর গায়ের উপর দিয়ে এক হাত দেয়। ঋতুর চোখগুলো তখন গোল গোল আকার ধারণ করে, কারণ হাত দিচ্ছে ঋতুর বুকের উপর দিয়ে। ঋতুর চোখের ঘুমগুলো তখন দৌড়ে পালায়। নীল তখন ঋতুকে চাপ দিয়ে ধরে একটানে নিজের বালিশে নিয়ে আসে। ঋতু বোকার মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তারপর নীল এক হাত দিয়ে ঋতুর গোলাপের পাপড়ির মতো ঠোঁটে স্পর্শ করে। আর চোখের পলকেই পিচ্ছি ছেলেটা ঋতুর ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়।
ঋতু তো পুরাই আশ্চর্য হয়ে গেছে, তার পিচ্ছি জামাইটা এত বড় হয়ে গেছে জানাই ছিল না। নীলের হাতটা তখন ঋতুর বাকিটা ইতিহাস। সব শেষে নীলের উলঙ্গ ক্লান্ত দেহটা ঋতুর দেহের উপর, নীলের মাথাটা ঋতুর বুকে। ঋতু তখন বলল, এখন উঠো। ঋতু নীলের মাথা ধরে তুলে কপালে কিস করে মুচকি হাসি দিয়ে মুখের দিকে তাকাতেই ঋতু চিৎকার দিয়ে বিছানা থেকে পড়ে যায়, কারণ নীলের চোখগুলো নীল রঙের ডিব্বা হয়ে গেছে, আর নীল বারবার মাথা ঝাঁকাচ্ছে। নীল রং চলে যাচ্ছে, আবার মনে নীল রংগুলো চেপে ধরেছে মনে হচ্ছে। ঋতু মেঝেতে বসে ভয়ে জর্জর হয়ে দেখছে। দীর্ঘ 5 মিনিট পর নীল ঠিক হয়। এবার ঋতু জিজ্ঞেস করে, ঋতু তুমি আসলে কে? তোমার চোখ নীল হয়ে গিয়েছিল কেন? নীল চুপ। ঋতু বলো, তোমার চোখ নীল কেন? নীল চুপ। ঋতু কথা বলছো না কেন? নীল কোনো কথা বলছে না, চুপ করে আছে। নীলের মায়া শক্তি এখন কাজ করছে না। এবার বাধ্য হয়ে ঋতুকে উত্তর দিতে হবে, না হলে কোনো ঝামেলা হতে পারে। নীল তখন মুখ খুলল, নীল আমি নীল না, তোমরা যে নীল ভাবছ আমি সে নীল না। ঋতু অবাক চোখে তাকিয়ে আছে নীলের দিকে। ঋতু তাহলে তুমি কে? আর রিয়েক নীল কোথায়? নীল রিয়েল নীল আর তার পরিবার এখন লন্ডনে আছে। ঋতু তুমি কে? নীল আমি ইথান, গ্রিসের অ্যাথেন্স শহরে থাকি। আমি এখানে এসছি এক দানবের ভয়, যার নাম রিভার্স অভিশপ্ত দানব। ঋতু সে কি কালো কালো বিশ্রী দেখতে, আর সাথে একটা শেয়াল থাকে? নীল ইয়েস রিভার্স কোথায় দেখছ তুমি তাকে? রিভার্স এখানেও চলে আসছে। ঋতু আমি তাকে স্বপ্নে দেখেছি। সে আমাকে ধরে নিয়ে গেছে, আমার রক্ত দিয়ে সে অভিশাপ মুক্ত হবে। নীলের অর্থ হল আমাদের মেয়েদের ধরে নিয়ে যাবে। ঋতু তোমার মেয়ে মানে? নীল হাতের ইশারা দিতেই দেওয়াল দুভাগ হয়ে কাচের দরজা বের হল, আর সেখান থেকে 2টি বাচ্চা মেয়ে বের হল, যাদেরকে হসপিটালে দেখেছিল। মেয়ে দুটো দেখতে বেশ কিউট, দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। ঋতু তাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। বাচ্চা দুটোকে দেখে ঋতুও ভাবনার জগতে হারিয়ে গেল, যদি আমার এমন 2টি মিষ্টি বাচ্চা হতো। নীলের ডাকে ঋতু ভাবনার জগৎ থেকে ফিরে। মেয়ে দুটোর চোখ নীল, তার জন্য আরও চমৎকার লাগছে। নীলামার মেয়ে হেলেন আর হেলেনা। ঋতু এবার নীলের দিকে প্রশ্ন ছুড়ে দিল, তাহলে আমাকে এই সবের মধ্যে জড়ালে কেন? আমার কি দোষ? আমার জীবন নষ্ট করলে কেন? নীল আমি তোমার কাছে না পৌঁছালেও রিভার্স ঠিকই তোমার কাছে চলে আসবে। ঋতু কি আমি কি করছি? আমার কাছে আসবে কেন? নীল কারণ তোমার মাথাটা তার লাগবে। ঋতু ভয় মাথায় হাত দিয়ে আমার মাথা দিয়ে কি হবে? নীল আমি বলতে পারবো না, এখানে ছোট বাচ্চা আছে। ঋতু আপনি মিথ্যা বলছেন, কারণ আমি তো গ্রিসের মানুষ না। নীল তোমার পিঠে নীল একটা দাগ আছে দেখো। ঋতু মনে মনে আমার পিঠে দাগ আগে থেকে জানে কেমনে? ঋতু জিজ্ঞেস করল, হেলেন আর হেলেনার মা কোথায়? নীল তখন মেয়ে দুটোর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলল, রিভার্সের হাত থেকে হেলেন আর হেলেনাকে বাঁচাতে গিয়ে রিভার্সের হাতে নিজের জীবন বিলিয়ে দেয়। বাবার চোখে কান্না দেখে হেলেন আর হেলেনা দৌড়ে এসে বাবা বাবা বলে ঝাপটে ধরে, আর নীলের চোখের পানি ছোট ছোট হাত দিয়ে মুছে দেয়। ঋতুর কাছে অনেক ভালো লাগে মেয়ে দুটোকে। হেলেন একটু চঞ্চল টাইপের মেয়ে, হঠাৎ জিজ্ঞেস করে বসে, হেলেন বাবা উনি কে? ঋতুকে দেখিয়ে নীল পড়ে যায় বিপাকে, এখন মেয়েকে কি বলবে? ঋতু তাকিয়ে আছে নীলের দিকে, আর ঋতু মনে মনে চাইছে মা বলুক, কারণ এরকম কিউট 2টা মেয়ের মা হওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু নীল কিছু বলছে না, চুপ করে আছে। কিছুক্ষণ পর নীল বলল, মা তোমরা এখন যাও, পরে বলবো। নীল বলার সাথে সাথে মেয়ে দুটো দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ালো।
দরজা বের হলো আর উধাও নাই। আহা কি নম্র ভদ্র মেয়ে, কিন্তু এবার ঋতু নীলের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। নীল এভাবে তাকিয়ে আছেন কেন? ঋতু আপনি ওদের বললেন না কেন? আমি ওদের মা হই। নীল বলার সময় আসুক তারপর বলবো। ঋতু তা আপনাকে কি বলবো ইথান নাকি নীল? নীল এখানে তো আমি নীল তাই নীল বলবেন। ঋতু আচ্ছা আপনি আমার বড় হবেন নাকি ছোট মানে দুইটা মেয়ে আছে তো তাই। নীল আপনার বড় আমি। ঋতু তাহলে তো নাম বলা যাবে না, তার মধ্যে আবার জামাই। আচ্ছা তোমার পাশে কি ঘুমাতে পারবো নাকি আলাদা? নীল তোমার ইচ্ছে। ঋতু আসল কাজ করে এখন আমার ইচ্ছে। পুরুষ জাতি বড়ই অদ্ভুত। সেটা দুনিয়ার যে প্রান্তেরই পুরুষ হোক। দুজন এক বিছানায় ঘুমালো। নীল নিশ্চিতে ঘুমাচ্ছে কিন্তু ঋতুর ঘুম আসছে নীলের এই অদ্ভুত কথা শুনে। খুব টেনশন হচ্ছে। এরকম এই চিন্তা সেই চিন্তা করতে করতে ঘুমের দেশে পাড়ি দেয় ঋতু। সকালের সূর্য মামার আলো চোখে পড়তেই ঋতুর ঘুম ভেঙে যায়। অনেক দেরি করে আজ ঘুম থেকে উঠা হয়েছে। অফিস যেতে হবে। তাড়াহুড়ো করে শাওয়ার নেয় ঋতু। এদিকে নীল উঠে নাই। তাকেই থাকতে হবে, নাস্তার কথা বলতে হবে। মাঝে মাঝে ঋতুর রাগ হয় ঘরে সকালবেলা মেয়েদের কম কাজ নাকি পুরুষরা তো পড়ে পড়ে ঘুমায় সকালে। নীলকে ডেকে দরজা খুলে বাহিরে যেতেই মনে পড়ল আজ তো শুক্রবার, অফিস নাই। ঋতু ধুর ছাই কি যে করি, আজ শুক্রবার মনেই নেই। এমন সময় পত্রিকা ওয়ালা হাজির। শুক্রবারে একটু দেরি করে পত্রিকা দেয়, মানে 10টার সময়, আর এমনি দেয় 8টার সময়। হতাশ হয়ে পত্রিকা হাতে নিয়ে সোফায় বসে পড়ল। এমনি পত্রিকা পড়া হয় না শুক্রবার ছাড়া। পত্রিকাটা চোখের সামনে মেলে ধরতেই বড় বড় অক্ষরে লিখা পুলিশের গাফিলতিতে অপরাধী পলাতক। বিস্তারিত পড়তেই ঋতুর চোখ কপালে উঠল, কারণ যে পালিয়েছে সে রিভার্স। ঋতুর কল্লাতে হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণ পর নীলকে ডেকে তুলে বলল। নীলের মুখটা আরও মলিন দেখাচ্ছে, কারণ রিভার্স বের হওয়া মানে নীলের খুনের নেশা বেড়ে যাওয়া আর শারীরিক সম্পর্ক মানে ধর্ষণ। এই কথা ঋতু জানতে পারলে এক মুহূর্ত নীলের কাছে থাকবে না। ঋতু অফিসের ড্রেস চেঞ্জ করার জন্য অন্য রুমে গেল। ঋতু নিজেকে উলঙ্গ করে আয়নায় নিজে মেলে দেখছে। হঠাৎ মনে পড়ল আমার পিঠে যে দাগ আছে তা কখনো দেখা হয় না। তাই ঋতুর ইচ্ছে হলো দেখার। ঋতু ঘরে গেল আয়নার সামনে থেকে, আর কাঁধের উপর দিয়ে ঘাড় ঘুরিয়ে আয়নায় তাকাতেই চিৎকার দিয়ে বের হয় ঋতু, কারণ আয়নায় রিভার্সকে দেখতে পায়। চলবে।